মিয়া নামের এই মেয়েকে তার বাবা একটা হোয়াইট লায়ন গিফট করে, আর তারপর থেকে মিয়া তার প্রতিটা মুহূর্তই সিংহের সাথেই কাটাতে থাকে। ধীরে ধীরে সে বড় হয়, সাথে তার সিংহটাও বড় হতে থাকে। কিন্তু এক পর্যায়ে সিংহটাকে তাদের বাড়িতে রাখাটা সমস্যা হয়ে দাঁড়ায়। মিয়া মনে প্রাণে বিশ্বাস করতো তার সিংহ কারোর কোনো ক্ষতি করবে না, কিন্তু একবার সে যখন বাইরের মানুষের উপর আক্রমণ করে বসে, তখন এই বিষয়টা তার দুশ্চিন্তার কারণ হতে শুরু করে। ফরেস্ট অফিসার থেকে শুরু করে প্রশাসনের লোকেরাও এই ঘটনা জানতে পারে, আর তখনই শুরু হয় ঝামেলা। কিন্তু মিয়া তাকে ছাড়তে রাজি না। ছোট থেকে একসাথে বড় হয়েছে, তার সাথে তার হাজারো স্মৃতি আছে, আর সেই স্মৃতিগুলোর সাথে সাথে সিংহটাকে বাঁচাতে তাকে নিয়ে এসে ঘর ছেড়ে পালিয়ে যায়। আর তারপর এই যাত্রায় তাকে এমন এমন সমস্যায় পড়তে হয় যা দেখলে আপনাকে গল্পের শেষ অবধি থাকতে হবে। বলছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত চমৎকার একটা সিনেমার গল্প, যার নাম মিয়া অ্যান্ড দ্য হোয়াইট লায়ন। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। মিয়ার বয়স তখন 9 বছর। অল্প কিছু মাস আগে তারা লন্ডন থেকে সাউথ আফ্রিকার বয়ুকবেলা নামের এই জায়গাটায় সেটেল হয়েছিল, কারণ এখানে মিয়ার বাবা নিজের দায়িত্বে একটা বেসরকারি সাফারি পার্ক চালায়। শুরুতে সে এখানে একাই থাকতো, কিন্তু এখন সে তার ফ্যামিলিকে নিয়ে এসেছে, আর এখানে ঘুরতে আসা ট্যুরিস্টদের মাধ্যমেই তাদের সংসার চলে। কিন্তু বাকি সবাই জায়গাটার সাথে মানিয়ে নিতে পারলেও মিয়া পারছে না, কারণ লন্ডনের সকল বন্ধু বান্ধব ছেড়ে এখানে আসার পর সে কোনো নতুন বন্ধু বান্ধব বানাতে পারেনি। তাই মাঝে মাঝে সে তার পুরনো বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে, আর বেশিরভাগ সময় সে মন মরা হয়ে বসে থাকে, যা দেখে তার মা তাকে নিয়ে বেশ চিন্তিত। তাই তার বাবা তাকে বোঝাতে শুরু করে, তুমি শহর ছেড়ে প্রকৃতির মাঝে এসেছো, একটু আশেপাশে তাকাও, এত সুন্দর সুন্দর পশু পাখির মাঝে তুমি শহরের জীবনের থেকেও ভালো জীবন কাটাতে পারবে। কিন্তু মিয়া তা মানতে চায় না, তাই সে বলে দেয় এই পশু পাখিকে আমি ঘৃণা করি। তাই তার বাবার আর কিছু করার থাকে না। তারপর দিন যেতে থাকে, চলে আসে ক্রিসমাসের দিন। সেই দিন তাদের দুজনের জন্য অনেকগুলো গিফট ছিল, কিন্তু সেদিন মিয়ার জন্য ছিল তার বাবার সব থেকে দামি একটা উপহার, একটা ছোট্ট হোয়াইট লায়নের বাচ্চাকে সে নিয়ে এসেছে। কিন্তু মিয়া তাকে দেখে অবাক হলেও সে তেমন একটা খুশি হয় না। তার বাবা জানায় এই হোয়াইট লায়ন খুবই রেয়ার প্রজাতির সিংহ, শৌখিন মানুষেরা কোটি কোটি ডলার খরচ করেও এগুলো পায় না, আর সে তার মেয়ের জন্য এটা উপহার হিসেবে এনেছে। এটা খুবই মূল্যবান একটা প্রাণী। বাকি সবাই সিংহটাকে আদর করতে শুরু করে, কিন্তু মিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন একা একা তার ল্যাপটপ নিয়ে তার পুরনো বন্ধুকে সে কল করে, কিন্তু আজকে সে তার কাজের ব্যস্ততা দেখিয়ে কলটা কেটে দেয়। তাই মিয়া এবার আরো মন খারাপ করে। তখনই সেই সিংহের বাচ্চাটা তার সামনে চলে আসে। আশেপাশে কেউ নেই দেখে মিয়া তাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে। তবে যখনই তার ভাই সেখানে চলে আসে, তখনই সে আবারও তাকে নামিয়ে দেয়, মানে সে তার ইগোর কারণে তখন এমনটা করেছিল। তারপর এভাবেই দিন পার হতে থাকে। মিয়া তার পরিস্থিতি মেনে নিতে শুরু করেছে, আর তারা এই বাচ্চাটার নাম দেয় চার্লি। শুরুর দিকে বেশিরভাগ সময় মিয়ার ছোট ভাই মাইক চার্লির দেখাশোনা করত, কিন্তু যেদিন থেকে চার্লি মিয়ার কাছাকাছি ঘুরতে শুরু করে, সেদিন থেকে মিয়াও তাকে গুরুত্ব দিতে শুরু করে। আর এইভাবেই কয়েকটা মাস পার হয়ে গেছে। চার্লি আগের থেকে কিছুটা বড় হয়েছে, তবে এখনো সে দুধ খাওয়া ছাড়তে পারেনি। তবে একদিন যখন মাইক সেই দুধের বোতল হাতে ঘুমিয়ে পড়ে, তখন চার্লি সোজা মিয়ার ঘরে চলে যায়, তার বালিশ কম্বল টেনে হিঁচড়ে তাকে ঘুম থেকে জাগায়, আর তারপর তার হাতে সেই ফিডার খায়। মানে এতদিন ঘরের সকল সদস্যদের সাথে সে একদম মিশে গিয়েছে। ধীরে ধীরে চার্লির সাথেও মিয়া একদম বন্ধুর মতো মিশতে শুরু করে। দিনের বেলায় বেশিরভাগ সময় তার সাথে খেলা করেই তার সময় কাটে। এখন চার্লির ফ্যামিলি বলতে শুধুমাত্র তারাই আছে। এভাবেই কেটে যায় আরো 4 মাস। চার্লি এখন আরো বড় হয়ে গেছে। ধীরে ধীরে তার দুষ্টমির পরিমাণও বাড়তে শুরু করেছে। আজ পর্যন্ত না জানি মিয়ার কতগুলো ফুটবল সে নষ্ট করেছে, কিন্তু মিয়া তাকে কিছুই বলে না। তাই সেদিন রাতে তার মা তাকে কিছু কথা বলতে আসে। চার্লি এখন মিয়ার ঘরে মিয়ার সাথেই থাকে, তাই তার মা বিষয়টা নিয়ে চিন্তিত। সে তাকে জানায় কোনো না একদিন চার্লিকে বিদায় জানাতেই হবে। তার আসল জায়গা এখানে নয়, তার আসল জায়গা জঙ্গলে। আর তাছাড়াও মাঝে মাঝেই তার মা চার্লিকে নিয়ে ভয় পায়, কারণ যতই হোক সে একটা বন্য হিংস্র প্রাণীর বংশ, সে কোনো সাধারণ প্রাণী না। কিন্তু মিয়া তাকে বোঝায় চার্লিকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যখন তার মা বারবার একই কথা বলছিল, তখন ওইদিকে চার্লি টেবিলের উপর উঠে গিয়ে তার জিনিসপত্র ফেলে দিচ্ছিল, কারণ তাদের সাথে থাকতে থাকতে সেও বুঝতে পারছে যে তারা আসলে কি নিয়ে কথা বলছে, যেটা তার মোটেও পছন্দ হচ্ছিল না। তাই এটা দেখে তার মা উল্টো হাসতে শুরু করে আর বলে, ঠিক আছে, চিন্তা করো না, তাতে এখনো অনেক সময় বাকি। তবে এই বিষয়টা মিয়ার মাথায় গেঁথে গিয়েছে যে তার মা তো ঠিকই বলছে। এই পরদিন সে তার বাবার কাছে আবদার করে সে গাড়ি চালানো শিখবে। তার বাবার কোলে বসেই সে জিজ্ঞাসা করে পশু পাখিদের জন্য এখানে কি কোনো ভালো আশ্রয় নেই। তার বাবা জানায় তাদের প্রধান শহর থেকে কিছুটা দূরেই আফ্রিকার ওয়াইল্ড লাইফ রিজার্ভ নামক একটা সংস্থা আছে। সেখানে সেই সংস্থা বন্য প্রাণীদের নিরাপত্তা দেয়। সেখানে মিয়া কথা বলতে বলতে সেই সংস্থা সম্পর্কে অনেক কিছু জানতে শুরু করে, কারণ সে মনে করে ভবিষ্যতে এই তথ্য তার কাজে লাগবে। সেদিন তাদের এক সহকারী চার্লিকে কোলে করে বাইরে বের করছিল, কিন্তু
বের করার সময় চার্লি হঠাৎ রেগে যায় আর নিজেকে ছাড়ানোর জন্য তাদের সহকারীকে কিছুটা ঘায়েলও করে ফেলে। তাই তার বাবা এবার চার্লির উপর রাগ হয়। সেই রাগটা চার্লিকে সে ঘরে নয় বরং বাইরে খাঁচায় বন্দি করে রাখে, কারণ ধীরে ধীরে চার্লি একটা প্রাপ্তবয়স্ক সিংহে পরিণত হচ্ছে আর এখন তাকে ঘরে রাখাটা আসলেও বিপজ্জনক। যেখানে এই অবস্থায় বাইরে চার্লির মনও খারাপ আর ভেতরে মিয়াও ঘুমাতে পারছিল না। তারপর থেকে মিয়ার বাবা চার্লিকে খাঁচার মধ্যে অন্য সিংহদের সাথে রাখতে শুরু করে, কিন্তু তার সাথে বাকিদের একটুও বনিবনা হচ্ছিল না। তাই শত নিষেধ থাকা সত্ত্বেও মিয়া চার্লিকে বাইরে নিয়ে আসে আর তার সাথে সময় কাটায়। একদিন সে খুবই নোংরা হয়েছিল বলে মিয়া তাকে গোসল করিয়ে দেয়। আর এই গল্পের এই পর্যায়ে চার্লির বয়স এখন 8 মাস। এই সময়ের মধ্যেই সে বেশ ভালো বড় হয়ে গেছে। ধীরে ধীরে আবারও চার্লিকে সে খাঁচা থেকে বাইরে এনেছে আর প্রতিদিনই তার সাথে মাঠে ঘুরে খেলাধুলা করেই তার সময় কাটে। তারপর ধীরে ধীরে আরো কয়েকটা মাস কেটে যায়। চার্লির সাথে মিয়ার একা একা সময় কাটানোটাকে সবাই বেশ ভয় পেতে শুরু করে, কিন্তু মিয়ার ছোট ভাই মাইক তাদেরকে আশ্বস্ত করে যে চার্লি কখনোই তার বোনের কোনো ক্ষতি করবে না। কিন্তু তাদের বাবা এতে বেশ বিরক্ত, কারণ মাঝে মাঝেই চার্লি ঘরে ঢুকে পড়ে আর তাদের ঘরের জিনিসপত্র নষ্ট করতে থাকে। ঘরের টিভিটাও সে আজকে ভেঙে ফেলেছে। তাই এর সব দোষ মিয়ার ঘাড়ে গিয়ে পড়ে, কারণ মিয়ার জোর করার কারণেই তার বাবা চার্লিকে আবারও খাঁচা থেকে বের করতে রাজি হয়েছিল। তাই এই পর্যায়ে এসে মিয়া আর তার ভাই বাদে সবাই চার্লিকে ভয় পেতে শুরু করেছে। ঘটনাক্রমে সেদিন তাদের পার্কে কিছু ট্যুরিস্ট ঘুরতে এসেছিল আর কিছুক্ষণ পর মিয়া একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। আসলে চার্লি অপরিচিত মানুষ দেখে তাদের উপর আক্রমণ করেছে। তখনই মিয়া সবার সামনে চার্লিকে নিয়ে খাঁচায় বন্দি করে দেয়, কিন্তু তার বাবা তার উপরে এতটাই রেগে যায় যে সে তার হাত ধরে টেনে হিঁচড়ে তাকে ঘরে নিয়ে যায় এবং তাকে চার্লিকে নিয়ে কথা শোনাতে শুরু করে। এই সাফারি পার্কটার মাধ্যমে তাদের ঘরে টাকা আসে। সেখানে যদি ট্যুরিস্টদেরকে এই ধরনের ঘটনার শিকার হতে হয় তাহলে এখানে ট্যুরিস্ট আসাই বন্ধ করে দেবে। কিন্তু উল্টো সেখানে মিয়া তার বাবাকে দোষ দেয়। চার্লিকে খাঁচায় বন্দি রাখতে রাখতে সে তাকে এরকম রাগী বানিয়ে ফেলেছে, এই বলে সেখান থেকে চলে যায়। আবার এই জানতে পেরে সেখানে মার্ক নামের এক লোক এসে হাজির হয়। সে একজন শিকারী আর কোনো এককালে তার সাথে মিয়ার বাবার বন্ধুর মতোই সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে তারা শুধুমাত্র একে অপরের সাথে বিজনেসটা বোঝে। আর এখানে তারা এসেছে হোয়াইট লায়নটা কিনে নিতে, কিন্তু তখনই তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। আর যাই হোক, নিজের মেয়ের কথা চিন্তা করে সে তাকে নিষেধ করে দেয় সে তাদের এই হোয়াইট লায়নটাকে বিক্রি করবে না। এভাবেই আরো কয়েকটা মাস কেটে যায়। ধীরে ধীরে বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে। একদিন তো তার মা খেয়াল করে মিয়ার হাতে আঁচড়ের দাগ। তাই মিয়া জানায় চার্লির সাথে খেলতে গিয়ে নাকি ভুলবশত নখের আঁচড় লেগেছিল। আর তখনই হঠাৎ চার্লি এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, যা দেখে তার মা একদম ভয় পেয়ে যায়। কিন্তু চার্লি শুধু তার সাথে খেলা করছিল আর মিয়া তাকে দেখালো যে এভাবেই সে টুকটাক ব্যথা পেয়েছে। সেখান থেকে তার পরের হলিডেতে মিয়ার বাবা সবাইকে নিয়ে আজকে রাতের ডিনার করতে শহরের দিকে রওনা হয়। যাওয়ার আগে মিয়া চার্লিকে খাঁচায় রেখে তালা দিয়ে এসেছিল ঠিকই, কিন্তু রাতে যখন তারা ফিরে আসে সেখানে চার্লিকে কোথাও খুঁজে পাওয়া যায় না, এমনকি খাঁচার দরজাটাও খোলা। সবাই একদম আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু মিয়া মোটেও দুশ্চিন্তা করে না, কারণ সে বিশ্বাস করে চার্লি দূরে কোথাও যায়নি, হয়তো আশেপাশেই আছে। আর ঠিক তেমনটাই হয়। তার চার্লিকে জঙ্গলের পাশেই একটা জায়গায় খুঁজে পায়। তারপর দিন আজকে মিয়ার ভাই মাইকও চার্লির সাথে খেলা করতে আসে, কিন্তু তাকে ভেতরে দেখে তার মা ভয় পেয়ে যায়, কারণ চার্লি মাইকের সাথে তেমন সময় কাটায়নি। যদি সে তার কোনো ক্ষতি করে ফেলে তাই তার বাবা তাড়াতাড়ি ভেতর থেকে বন্দুক নিয়ে বেরিয়ে আসে, আর তাই ভেতরে চার্লিও একদম আতঙ্কিত হয়ে পড়ে। তখন মাইক তাড়াহুড়ো করে যখন বাইরে বের হতে যায় সেই সময় চার্লি ভেতর থেকে দরজায় একটা ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় মাইক পড়ে গিয়ে তার মাথায় আঘাত পায়। আর আজকে এই ঘটনার কারণে তার বাবা মা দুজনেই মিয়ার উপর রেগে যায়। এতদিন তার বাবা তাকে রাগ দেখালেও তার মা কখনো তাকে রাগ দেখায়নি, কিন্তু আজকে তার মাও একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে। তবে তারপর তার বাবা তাকে শান্ত গলায় বোঝায় যে কেন এখানে তাকে এখন রাখা সম্ভব নয়। আর ঘটনার এই পর্যায়ে এসে মিয়া তার বাবার কথাগুলো শুনতে শুরু করে। সেও বুঝতে পারে এভাবে বেশি দিন চলবে না, চার্লিকে একদিন না একদিন বিদায় জানাতেই হবে। সে মিয়াকে বলে চার্লির সাথে আজ থেকে তোমার মেলামেশা বন্ধ। খাঁচার বাইরে তুমি তার সাথে হাজারো কথা বলো, সমস্যা নেই, কিন্তু খাঁচার ভেতরে ঢোকা যাবে না। যা শুনে তার আর কিছুই বলার থাকে না। এরপর থেকে এভাবেই দিন পার হতে থাকে। কিন্তু একদিন মিয়া কাউকে কিচ্ছু না বলে তার ভাইকে বাইরে পাহারায় রেখে সে নিজে খাঁচার ভিতরে ঢুকে পড়ে আর বাইরে থেকে মাইকতে ভিডিও রেকর্ডিং করতে থাকে। দেখে বোঝা যাচ্ছে যে চার্লির মন ভালো নেই, কারণ অনেকদিন হলো মিয়ার সাথে সে সময় কাটাতে পারে না। তাই মিয়া তাকে কথা দেয় এভাবে লুকিয়ে লুকিয়ে তার সাথে সে দেখা করবে। কিন্তু সেদিন রাতেই একটা বিষয় নিয়ে যখন হাসাহাসি হচ্ছিল তখন মিয়ার বাবা তার মোবাইল নিয়ে তার ভিডিওটা করতে থাকে, আর এক পর্যায়ে সেই ভিডিও ফুটেজটা তার সামনে চলে আসে। মিয়া তাদেরকে না জানিয়ে
নিয়েই খাঁচার ভেতর ঢুকেছিল। যা দেখে তখনই সে রেগে যায় আর কারো কোনো কথা না শুনে দরজা খুলে বাইরে এসে তার সহকারীকে ডাক দেয়। তাকে বলে দেয় যেন সে তার পুরনো বন্ধুটাকে কল করে জানানো হয় যে তারা সাদা সিংহটাকে বিক্রি করে দেবে। আগামীকাল সে তাদের সাথে তার সাদা সিংহ নিয়ে সওদা করতে যাবে। আর এই কথায় সেই রাতে মিয়া পাগলের মতো কান্নাকাটি করতে শুরু করে। তখন তার ভাই তাকে সান্ত্বনা দেয়। তাই মিয়া প্রথমে নিজেকে সামলে নেয় আর তারপর শেষবারের মতো চার্লিকে বিদায় জানাতে তার খাঁচার সামনে এসে হাজির হয়। আজকে যেন চার্লিও বুঝতে পারছে যে এটাই হয়তো মিয়ার সাথে তার শেষ দেখা। রাত পার হয়ে সকাল হয়ে যায়। মিয়া তখনও সেখানেই ঘুমিয়ে আছে। তখনই কিছু লোক এসে গাড়ি নিয়ে হাজির হয়, কিন্তু তারা চার্লিকে নয় বরং অন্য একটা সিংহকে নিতে এসেছে। যে বিষয়টা বুঝতে পেরে মিয়া লুকিয়ে লুকিয়ে তাদের গাড়ির ভেতর একটা কোনায় লুকিয়ে পড়ে, কারণ তারা দেখতে চায় যে আসলে সিংহগুলোকে নিয়ে কি করে। আর সেখানে পৌঁছে সে এমন কিছু দৃশ্য দেখে যা তার দুই চোখ বিশ্বাস করতে পারছিল না। আসলে তার বাবা যাদের কাছে সিংহগুলিকে বিক্রি করত মূলত তাদের বলা হতো ক্যান্ড লায়ন হান্টার্স। সেখানে বদ্ধ পরিবেশে প্রথমে তারা সিংহদেরকে শিকার করত আর তাদেরকে শেষ করে দিয়ে তাদের চামড়া আর মাথার খুলি ব্যবহার করে ধনী ব্যক্তিদের ট্রফি বানিয়ে সেগুলো উচ্চ মূল্যে বিক্রি করত। মিয়ার বাবা শুরু থেকে এসব জেনে পশু পাখিদের বিক্রি করত। অবশ্য সে মনে মনে বিষয়টাকে ঘৃণা করে, কিন্তু টাকার জন্য সে এখান থেকে পিছু সরে যায়নি। আর আজকে তার বাবার এই কাজ দেখে মিয়া একদম মন থেকে তাকে ঘৃণা করতে শুরু করে। সেদিন রাতে সে তার ভাইকে সবকিছু খুলে বলে আর জানায় যে করেই হোক চার্লিকে তার বাঁচাতেই হবে। তাই সে ঘর থেকে চাবি নিয়ে লুকিয়ে লুকিয়ে বের হয় আর তাদের খাঁচার সমস্ত দরজার লক খুলে দেয়, যাতে করে সকল সিংহ সহ সকল পশু পাখিরা বাইরে ঘোরাঘুরি করতে শুরু করে। আর তাদেরকে এভাবে রেখে সে চার্লিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর পরদিন সকালে সিসিটিভি ফুটেজে নিজের মেয়ের এই কাণ্ড দেখে দুজনেই হতবাক হয়ে যায়। তারা বাইরেও বের হতে পারছিল না, কারণ সকল হিংস্র পশু পাখিরা ঘরের বাইরে ঘোরাঘুরি করছে। আর অপরদিকে মিয়ার একমাত্র লক্ষ্য হলো আফ্রিকার টিম্বাতি নামক সেই ওয়াইল্ড লাইফ রিজার্ভের দিকে এগিয়ে যাওয়া, যেখানে চার্লিকে নিঃসংকোচে সে রেখে আসতে পারবে। কিন্তু এদিকে তার বাবা কোনো রকমে গাড়িটা নিয়ে তাদেরকে খুঁজতে বের হয়। আর এক সময় তার বাবার গাড়ির আওয়াজ সে শুনতে পায়। তাই মিয়া প্রস্তুত হয়ে যায়। তার বাবা বুঝতে পারে যে দুজনেই আশেপাশেই আছে। তাই সে তার বন্দুকটা সাইডে রেখে মিয়ার নাম্বারে কল করতে ধরে। ঠিক তখনই বাইরে বের হলে সে দেখে মিয়া তার সামনে তারই বন্দুক হাতে দাঁড়িয়ে। সে তার বাবাকে সবকিছু খুলে বলে সেদিন সে ওই ফিল্ডেই ছিল, সে সবকিছু কিভাবে দেখেছে, কিভাবে তাদের সিংহগুলোকে তারা শেষ করে দিচ্ছিল। সেও বলে তুমি আমাকে এভাবেই কামাই করে খাওয়াতে, কিন্তু তার বাবা বলে আমি শুধু তাদের কাছে পশুগুলি বিক্রি করি, এখন তারা কি করবে সেটাতে তো আমার হাত নেই। কিন্তু মিয়া বলে তুমি সব জেনে শুনে তাদের কাছে বিক্রি করছো, এটাই তোমার দোষ। যা শুনে তার বাবা রেগে গিয়ে বলে দুনিয়া এভাবেই চলে, দুনিয়া সম্পর্কে তুমি কিছুই জানো না, এই বন্দুকটা আমার হাতে দিয়ে দাও। আর এই বলে যখনই সে এগোতে ধরে তখনই মিয়া তার বাবার পায়ে গুলি চালায়। কিন্তু এটা জাস্ট একটা অজ্ঞান হওয়ার ইনজেকশন ছিল, যার কারণে সাথে সাথেই তার বাবা অজ্ঞান হয়ে পড়ে। তারপর সে তার বাসায় কল করে তার বাবার লোকেশন জানিয়ে গাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এবার বুঝতে পারছেন সেদিন এই কারণেই মিয়া তার বাবার কাছে ওয়াইল্ড লাইফ রিজার্ভের সেই সরকারি সংস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আর সবকিছু জেনে রেখেছিল। আর আজকে তার সবটাই কাজে লেগে যাচ্ছে। সেখান থেকে প্রায় সারাটা দিন গাড়ি চালিয়ে শহর পার হয়ে সে অনেকটাই দূরে চলে এসেছে। তারপর একটা পেট্রোল পাম্পে সে তার কাছে থাকা কিছু টাকা দিয়ে গাড়িতে পেট্রোল ভরে নেয় আর সেখানকার গ্রোসারি শপ থেকে কিছু খাবার জিনিসপত্র কিনে রাখে। তখন টিভিতেও তার নামে নিউজ করা হচ্ছিল যে 13 বছরের একটা মেয়ে নিজের সাথে করে একটা সিংহ নিয়ে ঘর থেকে পালিয়ে গেছে। যে বিষয়টা তার ভাই তাকে কল করে জানায়। তাই তাড়াতাড়ি মিয়া জিনিসপত্র নিয়ে আবারও রওনা হয় তার গন্তব্যের দিকে। সে নিজের মোবাইলের জিপিএস এর মাধ্যমে লোকেশন ব্যবহার করে এগিয়ে যাচ্ছিল আর শুনশান একটা জায়গায় গাড়ি থামিয়ে অবশেষে সে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এদিকে সকাল হলে মিয়া তার বাসায় তার বাবার পুরনো বন্ধুটা সেই সাদা সিংহের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর যখন সে ঘটনা জানতে পারে তখন সে রেগে যায় আর বলতে শুরু করে যে করেই হোক এবার সে তাকে খুঁজে বের করবে। এদিকে মিয়া তার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করার কারণে সে জানতো না যে কোথায় বাধা বিপত্তি আছে। তাই এক জায়গায় সে দেখতে পায় ম্যাপে রাস্তা দেখালেও সামনে বিশাল বড় একটা শপিং মল, কিন্তু এখন সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সে আশেপাশের সবকিছু দেখতে শুরু করে আর উপায় না পেয়ে একসময় চার্লিকে বের করে সেই শপিং মলের মধ্যে দিয়েই তার পেছনের জঙ্গলের দিকে যাচ্ছে। মানুষজন এভাবে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়, কিন্তু চার্লি কারো কোনো ক্ষতি করে না। আর এই ঘটনার কারণে এবার মিয়া সবার চোখের সামনে চলে আসে। তাই মিয়া কোথায় আছে সেই খবর তার বাবা মায়ের কাছেও চলে যায়। আর এইদিকে মিয়া অবশেষে চার্লিকে নিয়ে খোলা জঙ্গলে পৌঁছে যায়, যেখানে কারোর কোনো মালিকানা নেই, কিন্তু এখনো তাদেরকে আরো 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তাই সারাটা সময় তারা হাঁটতে থাকে। আর অপরদিকে তার বাবার সেই বন্ধু যার নাম হলো জন, সে তাদের খবর নিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে আর তাদেরকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। অপরদিকে রাত নেমে আসে আর রাতে অন্যান্য জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচতে মিয়া একটা গাছে উঠে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। আর অপরদিকে মিয়ার বাবা মাও খুঁজতে খুঁজতে এই জঙ্গলে এসে পৌঁছে গেছে। এখন বলা যায় জঙ্গলের চারপাশ থেকে পুলিশ প্রশাসন আর তার বাবা মা সহ
সবাই তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তারপর সকাল হলে মিয়া আবারও চার্লিকে সাথে করে নিয়ে সেদিকে রওনা হয়, কিন্তু একসময় জন তার গাড়ি নিয়ে এসে তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করতে থাকে যে চার্লি কোথায়। আসলে মিয়া এখানে আসার শব্দ শুনতে পেয়ে চার্লিকে আগেই লুকানোর জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু যখন জন এসে মিয়ার সাথে জোর জবরদস্তি করতে থাকে তখন হঠাৎ চার্লি সেখানে এসে জনের উপর আক্রমণ করে। আর সেখানে যে চিৎকার চেঁচামেচি হয় এই আওয়াজে মিয়ার বাবা মাও টের পেয়ে যায় যে তারা খুব কাছাকাছি আছে, কিন্তু সেখানে যাওয়ার পর মিয়ার বাবা মিয়াকে কোথাও খুঁজে পায় না। তাই সে জনের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যে তার মেয়ের কোনো ক্ষতি করেছে কিনা। আর তখন মিয়া একটা ঝোপ থেকে এসব দেখছিল আর নিজের প্রতি তার বাবার এরকম চিন্তা দেখে সেও মনে মনে খুশি হয়, কিন্তু সে তার বাবার সামনে আসে না কারণ তার গন্তব্য এখন খুব কাছেই। কিন্তু এইদিকে মিয়ার মা তার জন্য খুবই টেনশন করছে, কারণ এই জঙ্গলে না জানি কত প্রকার হিংস্র জন্তু জানোয়ার আছে যারা তার মেয়ের ক্ষতি করতে পারে। তারা এও জানে না যে তাদের মেয়ের আসল লক্ষ্যটা কি। ঠিক তখনই মাইক বলে ওঠে তার বোন চার্লিকে নিয়ে আফ্রিকার ওয়াইল্ড লাইফ রিজার্ভের দিকে রওনা হয়েছে। আর এই পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে মাইক আসলে শুরু থেকে সবকিছুই জানতো। আর কেমন যেন মুখে এই কথাটা শুনে তার বাবা একদম স্তব্ধ হয়ে যায়। এদিকে মিয়া ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, কারণ গত 2-3 দিন ধরে সে তেমন কিছুই খেতে পায়নি। এত রাস্তা একটানা চলার পর সে নিজের শক্তি হারাতে শুরু করেছে। আর অপরদিকে প্রশাসনের লোকজনেরাও মিয়ার বাবা মায়ের কাছে এসে হাজির হয়েছে। তারা সাথে সাথেই তখন মিয়াকে খুঁজতে সে রিজার্ভ এরিয়ার দিকে যেতে শুরু করে। আর এদিকে মিয়া চার্লিকে সাথে করে নিয়ে অলরেডি তার সীমানায় পৌঁছে গেছে, কিন্তু এখন সামনের এই সামান্য পথটুকু যেন মিয়া এগোতে পারছে না। আর মিয়াকে ছাড়া চার্লিও সামনে এগোতে চায় না। ঠিক ওই সময়তেই অপরদিকে সেই এরিয়ার কিছু পশুপ্রেমী মানুষজন বিষয়টা দেখতে পায়। তারা চার্লিকে ইশারায় তাদের এরিয়াতে ঢুকে যেতে বলছে, এমনকি মিয়াও তাকে একই ইশারা দিচ্ছে। এই অবশেষে শেষ বিদায় জানিয়ে চার্লি সেই এরিয়ার দিকে রওনা হয়, কিন্তু তখনই প্রশাসনের লোকজনেরা এসে হাজির হয়। তাদের সাথে একটা হেলিকপ্টার আছে, তার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বন্দুক হাতে নিয়ে চার্লির দিকে তাক করে আছে। তখন মিয়ার অবস্থা খুবই খারাপ, তাই সে কাউকে আটকাতে পারে না। হয়তো এখনই তারা চার্লিকে উন্মুক্ত ঘোরাফেরার অপরাধে শেষ করে দেবে। কিন্তু তখনই চার্লি আর তাদের বন্দুকের মাঝখানে মিয়ার বাবা চলে আসে আর টানা অনেকক্ষণ সে চার্লিকে কাভার করে চলতে থাকে। আর এক সময় হেলিকপ্টারে থাকা বন্দুকধারী লোকটা সবাইকে জানিয়ে দেয় যে তাদের কারো পক্ষে এখন আর এই সিংহের ব্যাপারে কিছু করা সম্ভব না, কারণ সে এখন আফ্রিকার টিম্বারপাতি ওয়াইল্ড লাইফ রিজার্ভের এরিয়াতে ঢুকে পড়েছে। এই মুহূর্ত থেকে সিংহের মালিকানা এখন তাদের কাছে। আর চার্লির নিরাপত্তা নিশ্চিত করার পর মেয়ের বাবা গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার অবস্থা খুব খারাপ, সেখানে পুরো পরিবার একসাথে হয়। আর অবশেষে বোঝা গেল যে তারা সবাই মেয়ের উদ্দেশ্যকে যথাযথ সম্মান দিচ্ছে। তখন স্ক্রিনের সামনে আমাদেরকে জানানো হয় যে আজ থেকে 100 বছর আগে আফ্রিকায় প্রায় 2.5 লক্ষ হোয়াইট লায়ন এভাবে উন্মুক্ত ঘোরাফেরা করত, কিন্তু তার সংখ্যা এখন 90% কমে গেছে। গত বছর পর্যন্ত এই সংখ্যা ক্রমে 20,000-এর নিচে চলে এসেছে। আর এইভাবে চলতে থাকলে শুধু এই সাদা সিংহের প্রজাতি নয়, বরং বহু এরকম প্রজাতি আছে তারা বিলুপ্ত হয়ে পৃথিবীর বৈচিত্র্যকে একদম নষ্ট করে দেবে। আর তারপর আমরা দেখতে পাই 2 বছর পরের দৃশ্য। প্রতি 6 মাসে মিয়া তার পরিবারকে নিয়ে চার্লিকে দেখতে আসে। আর আজ সে দেখতে পায় চার্লির এখন একটা পরিবার আছে, তার ছোট বাচ্চা আছে। আর এখানে সে খুব ভালো দিন কাটাচ্ছে, কিন্তু তারা চাইলেও তাদের কাছে যেতে পারবে না, কারণ এখানকার নিয়ম মেনেই তাদেরকে চলতে হবে। কিন্তু তবুও মিয়া আজকে খুব খুশি, কারণ তার চার্লি এখন খুব ভালোভাবেই আছে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে।